নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমেই দেখে নিচ্ছি খবর শিরোনাম। কেনিয়ায় জঙ্গি হামলায় অনেক হতাহতের দাবি করেছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব। তাদের হামলায় অন্তত 57 জন নিহত হয়েছে। চিলির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে একটি শহর পড়ে গেছে। দাবানলে 10 জনের মৃত্যু হয়েছে, বাড়িছাড়া হয়েছে হাজারো মানুষ। কাশ্মীরে ফের তুষার ধস, নিয়ন্ত্রণ রেখার কাছে কোপ বর্ডার মাচিন সেক্টরে ধসের জেরে বরফের তলায় চাপা পড়লে 5 সেনা জওয়ান। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভালো আছে ছোট্ট সোনা? হ, খুব ভালো। ঠিকই কইসলা, স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রসব নিরাপদ। ঠিক তাই, এখন নবজাতকের ক্ষেত্রে সার্বিক স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মনে রাখবেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। কেনিয়ায় জঙ্গি হামলায় অনেক হতাহতের দাবি করেছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব। হামলায় অন্তত 57 জন নিহত হয়েছে। কেনিয়ায় জঙ্গি হামলায় অনেক হতাহতের দাবি করেছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব। শুক্রবার এক প্রতিবেদনে এমনটাই জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দেশটির দক্ষিণাঞ্চলে একটি সেনা ক্যাম্পে এই হামলা চালানো হয়। আল শাবাবের এক মুখপাত্র বলেন, তাদের হামলায় অন্তত 57 জন নিহত হয়েছে। তিনি বলেন, আমরা পালিয়ে যাওয়া কেনিয়ান সেনাদেরও খুঁজে বের করব। এদিন গুলিবর্ষণের আগে 2টি গাড়ি বোমা হামলা চালানো হয় বলেও জানান ওই মুখপাত্র। এছাড়া সেনাদের গাড়ি ও অস্ত্র লুট করে তারা। আল শাবাবেরও কয়েকজন জঙ্গি মারা গেছে, তবে সেই সংখ্যা জানায়নি গোষ্ঠীটি। সোমালিয়া আফ্রিকান ইউনিয়ন ঘাঁটি দখল করেছে বলেও দাবি করে আল শাবাব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চিলির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে একটি শহর পুরো পুড়ে গেছে। এই দাবানলে 10 জনের মৃত্যু হয়েছে, হাজারো মানুষ গৃহহীন। চিলির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে একটি শহর পুরো পুড়ে গেছে। সরকারি কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার বলেছে, দাবানলে 10 জনের মৃত্যু হয়েছে, বাড়িছাড়া হয়েছে হাজারো মানুষ। কয়েকটি গ্রামও আগুনের লেলিহান শিখায় ধ্বংস হয়েছে। জোরালো বাতাস, উচ্চ তাপমাত্রা ও দীর্ঘদিনের খরার কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। সান্তাউলগা নামের একটি শহর দাবানলে ধ্বংস হয়ে গেছে। এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যেই এই আগুন প্রায় 6,80,000 একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
কাশ্মীরে ফের তুষার ধস, নিয়ন্ত্রণ রেখার কাছে মাছিল সেক্টরে ধসের জেরে বরফের তলায় চাপা পড়ল 5 সেনা জওয়ান, চলছে উদ্ধার কাজ। কাশ্মীরে ফের তুষারধস, নিয়ন্ত্রণ রেখার কাছে কুপওয়ারার মাচিল সেক্টরে ধসের জেরে বরফের তলায় চাপা পড়লেন 5 সেনা জওয়ান। সরকারি সূত্রে বলা হয়েছে, সেনা জওয়ানদের ফাঁড়ির দিকে যাওয়ার রাস্তাটি বরফে ঢাকা পড়েছিল। আজ সকালে আচমকা ধসে সেটি পুরো বসে যায়। তার তলায় আটকে পড়েন ওই জওয়ানরা। তাদের বরফের চাঙড়ের তলা থেকে বের করে আনতে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে সরকারি সূত্রটি। গত কয়েকদিন ধরেই কাশ্মীর ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কবলে রয়েছে। বুধবার থেকে ধস, প্রবল তুষারপাতে কাশ্মীর উপত্যকায় মৃত্যু হয়েছে 15 জন সেনা জওয়ান সমেত 21 জনের। কাশ্মীর উপত্যকার পাহাড়ি রাস্তায় ধসের বিপদ এখনও কাটেনি বলে জানিয়ে সাবধান করে দিয়েছেন প্রশাসনের কর্তারা। গত 3 দিনে এটি তৃতীয় ধসে চাপা পড়ার ঘটনা। মৃত 15 জন জওয়ানের মধ্যে মহারাষ্ট্রের 3 জওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। গুরেজ, সোনমার্গ তুষারধসে কবলিত হয়েছে আগেও। 2012 মার্চেও সেখানে 16 জন জওয়ান দুটি বড় ধরনের তুষারধসের ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। প্রশাসনের তরফে আগাম সাবধান বাণীতে বলা হয়েছে, তুষারধস প্রবণ এলাকাগুলিতে যেন কেউ না যান। বাড়ির ছাদে, আশপাশের বাংকারে বরফ জমতে দেবেন না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। সেনাকর্মীদের যে কোনো সমস্যার কথা জানানোর জন্য স্বয়ং সেনাপ্রধান বিপিন রাওয়াতের একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হলো। এই নম্বরে অভিযোগ জানালে রাওয়াত নিজেই তা দেখবেন এবং তারপর সমস্যা অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। সেনাকর্মীদের যে কোনো সমস্যার কথা জানানোর জন্য স্বয়ং সেনাপ্রধান বিপিন রাওয়াতের একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হলো। এই নম্বরে অভিযোগ জানালে রাওয়াত নিজেই তা দেখবেন এবং তারপর সমস্যা অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। নম্বরটি হলো 09643300008। প্রসঙ্গত, কিছুদিন আগেই BSF জওয়ান তেজ বাহাদুর যাদবের পোস্ট করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা গিয়েছিল তিনি নিজে মুখে তার করুণ অবস্থার কথা বলছেন। অত্যন্ত নিম্নমানের খাবারের কথা উল্লেখ করেছিলেন তিনি। আর সেই ভিডিও দেখেই ঝড় ওঠে দেশে। তারপরেই বিভিন্ন বাহিনীর আরও বেশ কয়েকটি ভিডিও প্রকাশ্যে আসে। সমালোচনার মুখে পড়তে হয় সেনার শীর্ষ কর্তাদের এবং সরকারকেও। সেই কারণেই সেনার তরফ থেকে এই ব্যবস্থা চালু করা হলো বলে নিশ্চিত প্রায় সব মহলই। সেনার তরফ থেকে যাতে ঘরের বিষয় বাইরে না বেরিয়ে পড়ে, সে কারণেই এ ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। TBSC বোর্ড অনুমোদিত জীবনবিজ্ঞান অন্বেষা নামাঙ্কিত বইয়ে খোয়ের এক লেখকের বই থেকে লেখা চুরি। অভিযোগ পরিবেশবিদ্যা নামাঙ্কিত বইয়ের লেখক তথা শিক্ষক মোহনলাল বণিকের। সাবধান, নীরবে বই নকল চলছে।
সমাজে বই চুরির ঘটনা বিশেষ করে বইমেলায় প্রায়শই শোনা যায়। সেক্ষেত্রে একে বিশেষ ঘৃণার চোখে দেখা হয় না, কারণ চোরের গান বৃদ্ধি ঘটবে এটা ভেবে অনেকেই মনে মনে আনন্দিত হয়। বই চোরেরা অধিকাংশ ক্ষেত্রে উচ্চশিক্ষিত ও আর্থিকভাবে সমৃদ্ধ ও বটে, কিন্তু বই নকলকারীরা মেধা এবং মানসিকতা উভয় দিক দিয়েই হীনমন্য প্রকৃতির হয়। তাই চুপিসারে নকল করে, অনেকটা কাকের সাবান রাখার মতো। কিন্তু তারা ভুলে যায় বিষয়টি কারোর না কারোর নজরে পড়বেই। তারপরও এমনটা হামেশাই হয়ে থাকে। লেখকের অজান্তেই তার লেখা মূল্যবান সৃষ্টিকে হাতিয়ে নেয় কতজন, তাদের কোনো নাম নেই। কপিরাইট আইনের তারা ধার ধারেন না। এমনই প্রতারকের প্রতারণার শিকার খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন স্কুলের শিক্ষক মোহনলাল বণিক জানালেন, 2004 সালে কলকাতা বইমেলায় প্রকাশিত মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় স্তরের জন্য লিখিত শিক্ষাবিদ মোহনলাল বণিক ও ডক্টর সন্তোষ কুমার ঘোড়ইয়ের পরিবেশবিদ্যা বইটি থেকে কোনো প্রকার কৃতজ্ঞতা প্রকাশ ছাড়াই অনেক লেখা কপি করা হয়েছে। এমন একটি বইতে, যে বইটি টিবিএসসি বোর্ড পরিচালিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের অন্তর্গত। টিবিএসসি অনুমোদিত বইটির অনুমোদন নং টিবি নং Tripura/SCI/37/2016/প্রভি, যার প্রকাশকাল 10 নভেম্বর 2016। জীবনবিজ্ঞান অন্বেষা নামাঙ্কিত বইটি সত্যপ্রিয় রায় ও নন্দন চক্রবর্তীর লেখা। আর এই বইটিতে অনেক লেখা হুবহু কপি করা হয়েছে পরিবেশবিদ্যা বইটি থেকে, এমনটাই অভিযোগ জানালেন শিক্ষক মোহনলাল বণিক। এবং ইতিপূর্বে একে কপি করা হলেও বিক্ষিপ্তভাবে এই বইটি এমনভাবে কপি করেছে যা একেবারে সমস্ত লাজ লজ্জা সীমাকে লঙ্ঘন করেছে। এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে কিছু কিছু লেখক অন্যের বইকে খুব সাবধানে চুরি করে লেখার চেষ্টা করে। আমার এই বইটি ইতিপূর্বে একাধিকবার কপি করার চেষ্টা হয়েছে, তবেও সেই সব ক্ষেত্রে তারা প্রতিটি অধ্যায়ের পেছনে আমাকে কৃতজ্ঞতা হিসেবে আমার নামটা দিয়ে দিয়েছেন। তবে এই ক্ষেত্রে কিন্তু এটা করা হয়নি। প্রায় 25 থেকে 30 পৃষ্ঠা পর্যন্ত বিষয়বস্তু কোনো রকম দাড়ি কমার পরিবর্তন না করে তারা কপি করেছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যদি আইনি পদক্ষেপ করা হয় সেক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে এই লেখকদ্বয়কে। যাতে এরকম করা না হয় এর জন্যই আমি সংবাদ মাধ্যমের কাছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এখন স্বভাবতই প্রশ্ন উঠবে, কপিরাইট কি? সে বিষয়েও একটু আলোচনা করা প্রয়োজন। কপিরাইট মূলত দুটি শব্দের সম্মিলন, কপি ও রাইট। কপি অর্থ নকল বা প্রতিলিপি বা অনুলিপি বা অনুকৃতি বা অনুকরণ বা অনুসৃতি ইত্যাদি। আর রাইট হচ্ছে অধিকার বা সত্য বা ন্যায় ইত্যাদি। সহজ ভাষায় বলা যায়, কপিরাইট হচ্ছে নকল করার অধিকার বা নকলাধিকার। যিনি নতুন কিছু সৃষ্টি করেন তিনি তার সেই সৃষ্টি অন্যকে জানাতে চান বা অন্যকে ব্যবহার করতে দিতে চান, তখন সেই সৃষ্টিকর্মের আরও অনুলিপি বা নকল বা কপি প্রয়োজন হয়। এই ধরনের কপি বা অনুলিপি বা নকল করার অধিকার রাখেন কেবল সেই সৃষ্টিকর্মের স্রষ্টা। কিন্তু এক্ষেত্রে দেখা গেল শিক্ষাবিদ মোহনলাল বণিক ও ডক্টর সন্তোষ কুমার ঘোড়ইয়ের পরিবেশ বিদ্যা বইটি থেকে কোনো প্রকার কৃতজ্ঞতা প্রকাশ ছাড়াই অনেক লেখা কপি করা হলেও একটি স্বনামধন্য প্রকাশক সংস্থার আড়ালে সত্যপ্রিয় রায় এবং নন্দন চক্রবর্তী সেই কৃতজ্ঞতা প্রকাশ করেননি। শিক্ষক মোহনলাল বণিক জানালেন, কপিরাইট আইন অনুযায়ী কোনো লেখকের লেখনী থেকে একসাথে 3 লাইনের অধিক নকল করা যায় না। প্রকৃত লেখকের অনুমতি ছাড়া বা লেখককে কৃতজ্ঞতা প্রকাশ ছাড়া। কিন্তু কোনো আইনই যে মানতে নারাজ ওই 2 লেখক, তাতেই বেজায় চটলেন শিক্ষক মোহনলাল বণিক। বিভিন্ন সময় শিক্ষক মোহনলাল বণিকের প্রকাশিত বই থেকে নকল করা হয়েছে, কিন্তু সাথে কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়েছে। তবে চিরাচরিত প্রথা মেনে বই নকল করার অপচেষ্টায় মগ্ন লেখকরা কিন্তু কখনোই কৃতজ্ঞতা প্রকাশ করলেন না। এক্ষেত্রে ঠিক তাই। এজন্য শিক্ষক মোহনলাল বণিক গোটা ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে সেই সব লেখকদের প্রতি কড়া বার্তা দিলেন এবং বললেন তাদের বিরুদ্ধে প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। যত লেখকের লেখা পরিবেশবিদ্যা বইটি অনেকের কাছেই রয়েছে। শেষে প্রবীণ শিক্ষক তথা লেখক মোহনলাল বণিক বলেন, এটা ব্যাখ্যার অযোগ্য অপরাধ। ইতিপূর্বে কলকাতা থেকে প্রকাশিত একাধিক রেফারেন্স বই অনুরূপ কাজ করেছেন, তবে ওরা শেষের দিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। তবে আইনের দিকে উভয়ই
সমভাবে অপরাধ। এ বিষয়ে কলকাতার ওই প্রকাশনা সংস্থার সাথে কথা বলার ইচ্ছেও রয়েছে বলে জানান তিনি বলেন 2-4 লাইন মিলে যেতে পারে, কিন্তু এটা তো আসলে পুকুর চুরি। তবে অচিরেই এ ধরনের অপরাধ বন্ধ করার দাবি জানিয়েছেন লেখক। যারা এইভাবে বই চুরি করেন তাদের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে, বই লেখার পূর্বে নিজেকে তৈরি করুন, তারপর লেখুন। নিশ্চয়ই 2-4 লাইন কোথাও কারোর সাথে মিলে যেতে পারে, কিন্তু পৃষ্ঠার পর পৃষ্ঠা মেলার কোনো সম্ভাবনা থাকবে না। এবং এই কাজটা সমাজে সত্যি এটা একটা ঘৃণার বিষয়বস্তু। আপনাদের মতো উচ্চশিক্ষিত মানুষজন যদি এই কাজটা করেন তাহলে পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা আপনাদের কাছ থেকে কি শিখবে, এটা কিন্তু একটা প্রশ্ন স্বাভাবিকভাবে সবার সামনে চলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘদিন ধরে তীব্র পানীয় জলের সমস্যায় ভুগছে সোনামুড়ার পার্শ্ববর্তী গ্রাম বেজিমারা এসসি কলোনির এলাকার লোকজন। অপরিচ্ছন্ন জল পান করে নানা সমস্যায় ভুগছে এলাকার মানুষ। গালভরা ভাষণে মাঠঘাট গরম। এ রাজ্যের নেতামন্ত্রীরা বিভিন্ন জনসভায় ও অনুষ্ঠানে ভাষণ দিয়ে থাকেন এ রাজ্যে নাকি উন্নয়নের জোয়ার বইছে। রাজ্যের নেতামন্ত্রীরা উন্নয়নের যে গল্প মানুষকে শোনাচ্ছে তা যে আসলে কতটা সত্য তারই প্রমাণ পাওয়া গেল শহর সোনামুড়ার পার্শ্ববর্তী গ্রাম বেজিমারার এসসি কলোনি এলাকায়। সোনামুড়া শহর থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত এই এসসি কলোনি এলাকায় প্রায় 2 শতাধিক পরিবারের বসতি, কিন্তু তাদের ভাগ্যে আজও জুটেনি পরিশ্রুত পানীয় জল। গর্তের জল ও কাঁচা কুয়োর জল পান করে বেঁচে আছেন তারা। নেই তাদের চলার মতো রাস্তাঘাট। উঁচু টিলার উপর থেকে প্রতিদিনই সমস্ত কাজ করে চলছে এই এলাকার মানুষরা। বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে টিলা ও পাহাড়ের নিচ থেকে জল সংগ্রহ করে এলাকার মহিলারা। অপরিচ্ছন্ন পানীয় জল পান করে নানা সমস্যায় ভুগছেন এলাকার মানুষ। এসসি কলোনির এই 2 শতাধিক মানুষের জন্য নেই কোনো পানীয় জলের ব্যবস্থা, নেই তাদের চলার কোনো রাস্তাঘাট। এলাকাবাসীদের অভিযোগ, তারা বহুবার তাদের পঞ্চায়েত প্রধান ও মেম্বারদের জানিয়েছেন, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। তারা সব দেখেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। জলের কোনো সুবিধাই নাই। মনে করো আমরা একটা কাঁচা গত আছে, এটার থেকে আমরা স্নান খাওয়া এটার মধ্যে জল আটকে চলছে, এবং 2 ওয়ার্ড 3 ওয়ার্ডের মানুষ এটার থেকেই। এটার জল না থাকলে যে আমরা কি দশা, এক ঠাকুর বিনে কেউ কইতো না। আমরা কোন সময় আমরা তারা দেখা যায় না, আমরা তারা কই পঞ্চায়েতে কোনো কিছু করে না। তারপর খুবই কষ্ট হয়। তারা আমরা একটা আশা দিয়ে রাখে আমরা দিমু জল দিমু, তারপরে আর তারা কোনো জলের কোনো ব্যবস্থা করলো না। তারা আরও জানায় সামনেই ফাল্গুন মাস, শুকনার সময়, তখন তো তাদের দুর্ভোগের আর কোনো সীমাই নেই। বহু দূর থেকে গিয়ে জল সংগ্রহ করতে হয় তাদের। একদম ব্যাংক থাকে ইয়াতে তুই বলে আমরা জীবন বাঁচাইতে হয় এটা জল দিয়ে, কিচ্ছু করে না। জল আর কি পরিমাণ ভালো হয় তারা নিজে বুঝো না। ফাল্গুন মাস এই মাসে তো জল নাই কাঁচা কুয়ার, সামনে মাসে তো আমরা জলের লেগে বিভিন্ন গানে যাইতে হইব। খাওয়ার জলের লেগে এমনকি আমরা বেজিমারা কলোনি থেকে বেজিমারা থেকে আইনা খাইতে কলের জল। এলাকার এক মহিলা জানান, যখন ভোট আসে তখন এলাকার নেতামন্ত্রীরা পানীয় জল, রাস্তাঘাট ও বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়ার গালভরা প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু ভোট গেলে ওই সমস্ত নেতামন্ত্রীদের আর দেখাই মিলে না। ভোটের সময় হয় তখন তারা কয় কি আমরা জলের সমস্যা, আমরা জল আইনা দিমু, জলের কোনো সমস্যা হইতো না। তারপর এটি আমরা অনেক আশা দেয়। তারপর আশা দেওয়ার ফলে আমরা কি করি, তারারে ভোট দেই। তারপরে তারা আমরারে ভোট হওয়ার পরে তারা কোনো আর দেখই পাই না, আমরা আর এদিকে আইই না। এই সমস্ত গরিব অংশের মানুষদের ভোটে জয়ী হয়ে যে ক্ষমতার মুর্শদে বসে এই রাজ্যের নেতামন্ত্রীরা তাদের কথাই ভুলে যান, তা আবারও একবার প্রমাণিত। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। কংগ্রেসের পক্ষ থেকে কৈলাসহর 59 জেলার সমবায় সমিতি সমূহের উপনিয়ামক বলেন্দ্র দেববর্মাকে ঘেরাও করার পর সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির পক্ষ থেকেও ঘেরাও করা হয় ডিআরসিএসকে। শুক্রবার বেলা 3টা থেকে 5টা পর্যন্ত ঘেরাও করে রাখেন ডিআরসিএস কৈলাসহর। উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, যুবনেতা রেনু মিয়া, আশিস সেনগুপ্ত, সঙ্গে ছিলেন বাবুরবাজার এলাকার জনগণ। কারণ বাবুরবাজার সোনাভেলি প্যাক্সের সাধারণ নির্বাচন। ভোট করার জন্য যে অফিসার নিযুক্ত করা হয় সেই অফিসার কোনো মাইকিং বা নোটিশ না দিয়ে শাসক দলের পক্ষে কাজ করে এলাকার জনগণকে ধোঁকা দেয় বলে অভিযোগ ওঠে। কেউ মনোনয়ন নিতে চায় না, শুধু শাসক দলের লোকদের মনোনয়ন পেপার বিক্রি করেন এবং দপ্তরে কাগজপত্র জমা দেন, অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে চায় না। এই খবর যায় এই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য তথা জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের কাছে।
আর তাই শুক্রবার বিধায়ককে সঙ্গে নিয়ে ঘেরাও করে রাখেন ডিআরসিএসকে। বাধ্য হয়ে তিনি আগরতলা আরসিএসকে চিঠি পাঠান ব্যবস্থা গ্রহণ করার জন্য। তারপর ঘেরাও মুক্ত হয়। চক্রান্ত করে সেখানে ইলেকশন বানচাল করেছে এবং বানচালও না, এটা গভীর চক্রান্ত, ইলিগেলি এটা ধরা পড়েছে এবং আমরা ডিআরসিএসে ঘেরাও করেছিলাম, সমস্ত রেকর্ড দেখিয়েছি। সেই অনুপাতে উনি নোট রেখেছেন রেজিস্ট্রার অফিসে এবং ইলেকশন অ্যাডভাইজার বা লিগ্যাল অ্যাডভাইজার যিনি আছেন কোঅপারেটিভ ডিপার্টমেন্টে, ওনার সঙ্গে আমার কথা হয়েছে। উনি বলছেন যে তারা বিহিত ব্যবস্থা করবে। আমরা বলছি যে ইলেকশন অফিসারকে উইথড্র করতে হবে, তার বিরুদ্ধে প্রসিডিং করতে হবে যে দুর্নীতি করছে, ইলিগালি চক্রান্ত। এলাকার লোক যিনি ম্যানেজার সেও এলাকার লোক, যারা ভোট দেবেন সেও এখানেই মেম্বার। এটা আপনারাই জানেন ওইখানকার ম্যানেজারের চরিত্র বা কী রকম। আমি তো সবে মাত্র আইছি এবং আপনাদের কাছ থেকে আমি জানতে পাইছি যে এই অবস্থা। যদি আমি ঠিক যেদিনকার নমিনেশন 9-10 ছিল, আপনার ইলেকশন অফিসার যে কাগজটা দিয়ে এটা কেন আপনার কাছে দিল? এটাই দিল না, এটা তো আমি আইনমতো ব্যবস্থা নেব। গতকাল প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার নেতৃত্বে কৈলাসহর ও ঊনকোটি জেলার সমবায় সমিতি সমূহের উপনিয়ামক বলেন্দ্র দেববর্মাকে 4 ঘণ্টা ঘেরাও করার পর শনিবার সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির পক্ষে মফস্বর আলীর নেতৃত্বে ডিআরসিএস বলেন্দ্র দেববর্মাকে 4 ঘণ্টা ঘেরাও করে রাখে। মফস্বর আলী সংবাদ প্রতিনিধিদের সামনে বলেন, গতকাল কংগ্রেস দল আগাম অনুমতি ছাড়া খুবই নগণ্যভাবে ডিআরসিএসকে ঘেরাও এবং হামলা হুজ্জতি করে এর তীব্র নিন্দা করে তারা। কংগ্রেস অনৈতিকভাবে ডিআরসিএসকে চাপে ফেলে নির্বাচনী প্রক্রিয়া অর্থাৎ 24 জানুয়ারি ইলেকশন অফিসার অমলেন্দু রায় সিপিএম সমর্থিত 5 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মৌখিকভাবে বিজয়ী ঘোষণাটা নস্যাৎ করতে চাইছে। সিপিএম এর তীব্র বিরোধিতা করে। নিয়ম মতোই আইন মেনে চলতে হবে দাবি মফস্বর আলীর। গতকালকে আমরা শুনলাম এখানে কংগ্রেসের নেতৃত্বরা এখানে এসে ডিআরসিএস-এর উপর অবৈধ চাপ তৈরি করেন এবং ইলেকশন প্রসেস ক্যান্সেল করবার জন্য তারা সেখানে প্রেশার ক্রিয়েট করতে থাকে। সংগঠন এই খবর শোনার পর আমরা এখানে আসি, আমরা কথা বলি। আমরা বললাম ডিআরসিএস মহোদয়কে যে 9 তারিখ এবং 10 তারিখে জানুয়ারির নমিনেশন কালেক্ট করার তারিখ ছিল। কংগ্রেস দলের তরফ থেকে আপনাদের কাছে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ কেউ কি কোনো ক্লেম অবজেকশন জানিয়েছে? উনি বললেন না। 13 তারিখ রাত্রিবেলা নাকি কেউ ওনাকে ফোন করেছে। বললাম কেমন কী করে এটা ক্যান্সেল হবে? অপরদিকে সিপিএম নেতা মফস্বর আলীর সুরে ডিআরসিএস বলেন্দ্র দেববর্মা সংবাদ প্রতিনিধিদের সামনে কথা বললেও উনি স্বীকার করেছেন যে ইলেকশন অফিসার লিখিতভাবে বিজয়ী ঘোষণা দেননি এবং ইলেকশন অফিসার কিছু ভুলও করেছে। যদিও ডিআরসিএস বলেন্দ্রবাবু বলেন যে বিধায়ক বীরজিৎ সিনহা নিজে কোনো খারাপ কথা বলেননি, মন্তব্যও করেননি। আপনাকে হুমকি দিছে এরকম? এমএলএ হুমকি দেয় না, এমএলএ সামনে দিছে মনে হয়। এমএলএ কইতেছে এইভাবে কথা বললো না। এমএলএ আবার কালকে খুবই একটা ভদ্র দেখাইলাম। আমি ল অফিসারের সঙ্গেও কথা কয়েছি আমাদের এমএলএ সাহেবকে। তারপর আজকে তো আমি ভদ্রভাবেই পেলাম, আপনারা সুন্দরভাবে ডেপুটেশন দিচ্ছেন। আজকে কোন পার্টি তরফ থেকে? কমিউনিস্ট পার্টি থেকে যিনি রুলিং মুভমেন্ট তারা এখানে আইছে। তারা চাইতেছে যে এটা সুস্থভাবে নির্বাচন হোক এবং নির্বাচন বলতে কীরকম নির্বাচন প্রক্রিয়া এটা ঠিকই আছে, এটা কোনো মতেই বানচাল না হয়, এই ধরনের একটা তারা ওখানে আমার ডেপুটেশন দিছে। এই ডেপুটেশনটা আমি অক্ষণ ফেক্স করে পাঠাই দিব, দেখা যাক কখন আরসিএস কি সিদ্ধান্ত নেয়। এই এক আমার ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের শান্তিরবাজার মহকুমার 3য় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় বাইখোড়া কমিউনিটি হলে। সম্মেলনে 265 জন প্রতিনিধি অংশ নেন। ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের 3য় বার্ষিক সম্মেলন শান্তিরবাজার মহকুমার অনুষ্ঠিত হয় বাইখোড়া কমিউনিটি হলে। 265 জন প্রতিনিধিদের নিয়ে এই সম্মেলন শুরু হয়। শ্রমিক আন্দোলনকে প্রসারিত করা, নতুন কমিটি তৈরি করা এবং নতুন কর্মসূচি রূপায়ণ সহ নানাবিধ কর্মসূচি রয়েছে এই সম্মেলনে। সম্মেলনের বক্তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর ছিলেন। সুইস ব্যাংকে কিংবা পানামা ব্যাংকে কিংবা মরিশাস ব্যাংকে প্রায় 32 লক্ষ কোটি টাকা আছে। 640 জন ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব উনাদের 32 লক্ষ কোটি এই টাকাটা উনি আদায় করবেন। উনার কাছে 640 জনের নামও আছে, কিন্তু সাহস নাই উনাদের টাকা আদায় করার মতো। এই বিলটা যদি কোনো রকমের পাস করাতে পারে তাহলে আমরা কিন্তু আর গাড়ি চালিয়ে বাদ খেতে পারবো না। আমরা শুধু পারবো না তা শুধু নয়,
যারা স্বরোজগারে অর্থাৎ নিজে কিছু টাকার জমি একটা গাড়ি কিনেছে বা একটা অটো করেছে বা বিভিন্ন স্কিম থেকে এসটি এসসি ওবিসি মাইনরিটি কর্পোরেশন বা বিভিন্ন কর্পোরেশন থেকে সাহায্য করে স্বরোজগার যোজনা যে একটা অটো নামিয়েছে বা একটা গাড়ি নামিয়েছে সেই সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে। এই সম্মেলন উপলক্ষে এই এলাকার মানুষের মধ্যে প্রচণ্ড উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আমরা 265 জন প্রতিনিধিকে নিয়ে এই সম্মেলন করছি। সম্মেলন শুরু হয়েছে, প্রতিনিধি আলোচনা হবে। আমাদের রাজ্য নেতৃত্বরা এসেছেন, আমাদের সম্পাদক সভাপতি এসেছেন। সম্মেলনে এক প্রতিনিধি পেশায় কমান্ডার চালক, তিনি বক্তব্য রাখতে গিয়ে শান্তির বাজার পুলিশ প্রশাসনের কথা তুলে ধরেন। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্পাদক সৌমিত্র চক্রবর্তী, রাজ্য সভাপতি সন্তোষ ঘোষ, স্বপন মুন্সি সহ গণ আন্দোলনের বিভিন্ন নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভূগর্ভের সীমিত জলের উপর কাঠালিয়ার লুধিয়ামুড়া কৃষি মাঠে চাষিরা এখন ব্যস্ত শ্রী পদ্ধতিতে বোরো ধান চাষে। ভূগর্ভের সীমিত জলের উপর লুধিয়ামুড়া কৃষি মাঠে চাষিরা শ্রী পদ্ধতিতে বোরো চাষে ব্যস্ত। এখন শত শত কৃষক সন্দিহান, আদৌ সেচের জলের সংকট নিরসন করে মরশুমের সোনালী ফসল ঘরে তোলা সম্ভব হবে কিনা। এদিকে কাঠালিয়া কৃষি মহকুমার অন্তর্গত বাসপুকুর কৃষি স্টোর এলাকায় 4টি পঞ্চায়েত, একজন ভিএলডব্লিউ, 800 চাষি মরশুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে শ্রী পদ্ধতিতে বোরো ধানের চাষ করছে এবছর। যদিও যথেষ্ট কর্মী স্বল্পতা থাকলেও চাষিরা অত্যন্ত দৈহিক শ্রম ব্যয় করে আসছে গত কয়েক বছর ধরে কৃষিতে। দপ্তরের সার, বীজ, কীটনাশক, ঔষধ প্রয়োগ করার ক্ষেত্রেও সময় উপযোগী যথেষ্ট সচেতন। এছাড়া স্টোরের দায়িত্বে থাকা ভিএলডব্লিউ সুকান্ত ঘোষ এলাকার উদ্যমী চাষিদের নিয়ে ফসল বৃদ্ধি করার লক্ষ্যে যথেষ্ট তৎপর থাকেন। তিনি জানান, বাসপুকুর, নির্ভয়পুর, যাত্রাপুর ও দক্ষিণ পাহাড়পুর এই 4 পঞ্চায়েত এলাকায় 290 হেক্টর কৃষি জমিতে চলতি মরশুমে বোরো ধানের চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তার মধ্যে এখন পর্যন্ত অর্ধেক কৃষি জমিতে সীমিত জল পেয়ে শ্রী পদ্ধতিতে হাইব্রিড রোয়ার কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। এখানে 4টা পঞ্চায়েতের মধ্যে প্রায় বেশিরভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল। তারা সবসময় কৃষির উপর নির্ভরশীল বা সবাই উদ্যোগ কৃষি মানে অফিস যে পদ্ধতিতে সিআই সিস্টেমে ফলন করাতে চায় ওই পদ্ধতিতেই তারা করে। আমি যে 3-4 বছরে আপনার হাইব্রিড তারা রুইতে আছি। আমার বিল্ডাপুর অফিসার যেভাবে আমার পরামর্শ দেয় এইভাবে আমি কিন্তু প্রোয়া লাগাইতে আছি। মোটামুটি এটা লাগাই আমরা উপকৃত, কিন্তু ধান ফসল ভালোভাবে রোগের আক্রান্ত একটু বাঁচি। সারও শুধু আমরা সবসময় পাই। চলছে এখন আগাছা বাছাই করার কাজও, কিন্তু বাকি জমিতে রোয়া লাগানো সম্ভব হবে কিনা আদৌ সন্দিহান অনেক চাষিরাই। তার কারণ 4টি পঞ্চায়েত এলাকায় মাটির ওপরে কোনো জলের উৎস নেই। একমাত্র সেচের জল সম্প্রসারণের মাধ্যম এলআই প্রজেক্ট। দীর্ঘদিনের পুরনো এলআই প্রজেক্টগুলো আগের মতো চাহিদা অনুযায়ী জল উত্তোলন সম্ভব হয় না। সম্ভবত জলের স্তর নিচে নেমে যাওয়ায় 1 থেকে 1.5 ঘন্টার যন্ত্রচালিত মেশিন চালু রাখার পরই হঠাৎ মেশিন বন্ধ হয়ে যায়। অথচ জল সম্পদ দপ্তর বা এলআই দপ্তর কারো কৃষকের চাহিদা অনুযায়ী সেচ ব্যবস্থার সম্প্রসারণে উদ্যোগ নেই। এই 4টি পঞ্চায়েত এলাকায় কৃষিকর্মী এবং কৃষকদের ফসল উৎপাদনে যথেষ্ট আগ্রহ থাকলেও নীরব দর্শকের ভূমিকায় রয়েছেন সেচ ও জল সম্পদ দপ্তরের কর্তাবাবুরা। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। কেনিয়ায় জঙ্গি হামলায় অনেক হতাহতের দাবি করেছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব। তাদের হামলায় অন্তত 57 জন নিহত হয়েছে। চিলির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে একটি শহর পড়ে গেছে। দাবানলে 10 জনের মৃত্যু হয়েছে, বাড়িছাড়া হয়েছে হাজারো মানুষ। কাশ্মীরে ফের তুষার ধস, নিয়ন্ত্রণ রেখার কাছে কোপ বর্ডার মাচিন সেক্টরে ধসের জেরে বরফের তলায় চাপা পড়লে 5 সেনা জওয়ান। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।